হচ্ছে যাতে আমরা যে সামনে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সাম যেটা বারবার হচ্ছে সেটা হচ্ছে তোমার ব্যাংকিং, ঠিক আছে। তো ওই ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি রিজনিং আমরা স্টার্ট করতে চলেছি। তো ব্যাংকিং এ যে রিজনিংটা আসে, আগে আমরা বলে দিই যে একটু আমরা ডিটেলসে বুঝবো যে আমরা কোন এক্সামকে টার্গেট করছি। তো আমরা যে এক্সামকে টার্গেট করছি সেটা হচ্ছে তোমার ব্যাংকিং, ঠিক আছে, ব্যাংকিং। এবার ব্যাংকিং এর কি কি এক্সাম হয়, একটা তোমার হতে পারে আইবিপিএস এক্সাম, আইবিপিএস বেসিক্যালি এক্সামটা কন্ডাক্ট করায়। আইবিপিএস এর কিসি এক্সাম হয়, একটা হয় ক্লার্ক, একটা হচ্ছে পিও, ঠিক আছে। আরটা হচ্ছে কি আরআরবি গ্রামীণ ব্যাংক, আইবিপিএসসি কন্ডাক্ট করা একটা গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকেরও দুটো এক্সাম হয়, একটা হচ্ছে ক্লার্ক লেভেল এক্সাম, আর একটা তোমার পিও বা অফিসার র্যাঙ্কের এক্সাম, ঠিক আছে। এছাড়াও কিন্তু তোমার আইবিপিএস এর এক্সাম সেটা হচ্ছে এসও, দ্যাট ইজ স্পেশালিস্ট অফিসার, ঠিক আছে। এটার জন্য স্পেসিফিক কিছু ডিগ্রি চাই, ডিগ্রি থাকলে তুমি এই এক্সামটাও দিতে পারবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি এছাড়াও তোমার এসবিআর এক্সাম হয়। এসবিআর কি হচ্ছে, একটা হচ্ছে তোমার ক্লার্ক লেভেল এক্সাম, একটা তোমার পিও লেভেল এক্সাম। তারপর কি আরবিআই এর এক্সাম হয়, আরবিআই দ্যাট ইজ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু তোমার এক্সাম হয়। তো মোরালেস দেখো এতগুলো যে এক্সাম, এবং এগুলো কিন্তু সবচেয়ে বড় কথা যে তুমি যদি বলো এসএসসি বা রেল, এগুলো কিন্তু অনেক বেশি টাইম টেকিং, তাই না। আর এবং ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সাম হলো সে তো হয়ই না, লাস্ট গত কয়েক বছর ধরে হচ্ছে না। তো যে এক্সামটা বারবার এবং এভরি ইয়ার হচ্ছে, এভরি ইয়ার যে এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ব্যাংকিং। এবার ব্যাংকিং এর ক্ষেত্রে প্রত্যেক বছর 9 থেকে 10 খানা কিন্তু এক্সাম থাকে। এই কারণে কিন্তু ম্যাক্সিমাম যে ক্রাউড তারা কিন্তু আজকে যেখানে শিফট করে সেটা হচ্ছে তোমার ব্যাংকিং এ শিফট করেছে। এবার ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে গেলে মেইন তোমাকে দু তিনটে জিনিস জানতে হয়। প্রথম জিনিস কি, প্রথম জিনিস হচ্ছে যে তোমাকে জিনিসটা দেখতে হবে, তোমাকে জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমার সে জিনিসটা কি হচ্ছে আমার, সরি এটা কি হয়ে গেল, এক মিনিট দাঁড়াও। ওকে, ওকে। তো দেখো যে জিনিসটা আমার বুঝতে হবে সেই জিনিসটা কি, যে আমাকে কিন্তু প্রিপারেশন বা ব্যাংকিং এর তুমি যদি প্রিলিমস ক্লিয়ার করতে চাও, ঠিক আছে, দুটো ফেজে ব্যাংকিং এক্সাম হয়, ঠিক আছে। একটা তোমার বলি ক্লার্কের ক্ষেত্রে, আরটা তোমার হয় পিওর ক্ষেত্রে, ঠিক আছে। পিও মানে অফিসার অ্যান্ড ক্লার্কের ক্ষেত্রে তোমার হবে প্রিলিমস, প্রিলিমস এর পর হবে তোমার মেন্স, মেন্স এর পর হবে তোমার মেন্সের পর হবে তোমার এলপিটি মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, মানে তুমি যে স্টেটের জন্য পরীক্ষা দিচ্ছ সেই স্টেটে তুমি ভাষা লিখতে বলতে এবং পড়তে জানো কি জানো না, সেটা তোমার লাস্টের একটা টেস্ট হয় বা পরীক্ষা হয়, ঠিক আছে। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য এক্সাম দিচ্ছ, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাকে বাংলা লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে এবং কিন্তু বলতেও জানতে হবে। যদি তুমি তিনটের মধ্যে কোনো একটাও না পড়ো তাহলে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, তুমি আর রিক্রুটমেন্ট পাবে না। দ্বিতীয় হচ্ছে যে পিও মানে হচ্ছে প্রবেশনারি অফিসার, এই ক্ষেত্রে তোমার কি হয় প্রিলিমস হয়, প্রিলিমস এর পর তোমার কি হয় মেন্স হয়, মেন্স এর পর তোমার কি হয় তোমার ইন্টারভিউ হয়, ঠিক আছে, মেন্স এর পর হয় ইন্টারভিউ। এই যে প্রিলিমস এটাকে বলা হয় তোমার এলিমিনেটিং রাউন্ড বা কোয়ালিফাইং, তার মানে কি এখানে তুমি যদি কাট অফ ক্লিয়ার করো, কাট অফ ক্লিয়ার করলে কিন্তু তোমার হয়ে যাবে। বাট মেন্স এর ক্ষেত্রে কি হয়, মেন্স আর ইন্টারভিউতে থাকে ওয়েটেজ 80% আর 20% ওয়েটেজ থাকে। তো এই দুটো মার্কস মিলে কিন্তু তোমার সিলেকশনটা ডিপেন্ড করে, ঠিক আছে। তোমার সিলেকশন কিন্তু পিওর ক্ষেত্রে অফিসার র্যাঙ্কের ক্ষেত্রে তোমার এই মেন্স এবং ইন্টারভিউ মার্কস দুটো কিন্তু একসাথে জোরে 80% মার্কস মেন্স থেকে নেয় এবং 20% মার্কস তোমার ইন্টারভিউ থেকে নেয়, ঠিক আছে। সেই ভিত্তিতে কিন্তু তোমার এখানে এটা হয়, ঠিক আছে। দ্বিতীয় জিনিস তোমাদের এটা বুঝতে হবে যে এর ক্ষেত্রে কি হয়, যদি আমি সাবজেক্ট ওয়াইজ বলি, যদি আমি বলি সাবজেক্ট ওয়াইজ, তাহলে সাবজেক্ট ওয়াইজে কি কি আছে, সাবজেক্ট ওয়াইজে প্রথম তোমায় দিতে হবে সেটা হচ্ছে কোয়ান্টস, ঠিক আছে, বা যেটাকে তোমরা বলতে পারো ম্যাথস, ঠিক আছে। দ্বিতীয় সাবজেক্ট কি আছে তোমার হচ্ছে রিজনিং, দ্বিতীয় সাবজেক্ট তোমার কি আছে রিজনিং। থার্ড তোমার কি আছে ইংলিশ, থার্ড তোমার আছে ইংলিশ। তারপর তোমার যেটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার বলতে পারো, ব্যাংকিং অ্যাওয়ারনেস বলতে পারো, ঠিক আছে, এবং কম্পিউটারও কিন্তু তুমি বলতে পারো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমার ম্যাথসের ক্ষেত্রে বলি, ম্যাথসের ক্ষেত্রে আমার কি লাগবে, আমার অ্যারিথমেটিক ম্যাথসটা লাগবে। অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক বলতে কি রেশিও, প্রফিট লস, পার্সেন্টেজ, স্পিড টাইম ডিস্টেন্স, বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো রয়েছে। এবং কি লাগবে আমার ডিআই, আমার কিন্তু ডিআই তে এক্সট্রিম গ্রিপ হওয়া আছে, ডিআই তে কিন্তু এক্সট্রিম গ্রিপ হওয়া আছে। এবং প্রিলিমস রাউন্ড এবং মেন্স রাউন্ড কিন্তু তোমার নির্ভর করবে সম্পূর্ণ তুমি ডিআই তে কত ভালো বা ডেটা ইন্টারপ্রিটেশনে কিন্তু কত ভালো। ছোট বয়সে যেরকম আমরা ডিআই পড়েছি এখানে কিন্তু অনেক অ্যাডভান্স ভার্সন ডিআই থাকবে এবং অনেক কমপ্লেক্স রকমের থাকবে। এবং আমরা যদি রিজনিং এর কথা বলি, রিজনিং এর ক্ষেত্রে কি হবে যেটা আমরা বেসিক্যালি ডিসকাস করবো, আমাদের মেইন টার্গেট থাকবে এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আপাতত সম্পূর্ণ ফ্রিতে বা যতটা সম্ভব করানো যাক যে কোয়ান্টস এবং রিজনিং এর প্র্যাকটিস কোশ্চেন করাবো এবং চ্যাপ্টার ওয়াইজও কিন্তু কিছু কোশ্চেন করাবো, ঠিক আছে। তো আপাতত আমরা যেটা নিয়ে চ্যানেলটা স্টার্ট করি সেটা হচ্ছে রিজনিং। রিজনিং আমরা কি টার্গেট করছি দেখো, মেইনলি যেটা থাকে
যে যদি তোমার প্রিলিমস হয় 30 বা 35 মার্কসের, তার মধ্যে মিনিমাম তোমার 20 থেকে 22 মার্কস হচ্ছে কি তোমার থাকবে দুটো চ্যাপ্টার থেকেই। একটা তোমার হচ্ছে তোমার পাজেল, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবং একটা কথা মাথায় রাখবে, ব্যাংকিং এ তুমি যদি রিজনিং ক্লিয়ার করতে চাও, তোমাকে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজেল কিন্তু জানতেই হবে, এছাড়া কিন্তু ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করা সম্ভব নয়, ঠিক আছে। তো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেছি। তো রিজনিং এর ক্ষেত্রে দেখো, রিজনিং এর ক্ষেত্রে যে জিনিসটা আমরা করবো, আমরা মিক্স কোশ্চেন করবো। পার ডে আমরা 4টে করে কোশ্চেন করবো, ট্রাই করবো জয় ক্লাস থাকবে, ঠিক আছে। সেখানে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজলের মিক্স কোশ্চেন, মানে ধরো দুটো কোশ্চেন সিটিং এর করলাম, দুটো কোশ্চেন পাজলে করলাম, বা তিনটে কোশ্চেন পাজল করলাম, একটা কোশ্চেন সিটিং করলাম। বাট এইভাবে কিন্তু ডেইলি আমরা মিক্স 4টে থেকে 5টা কিন্তু কোশ্চেন আমরা সলভ করবো, এবং আস্তে আস্তে কিন্তু আমরা ডিফিকাল্ট লেভেল বাড়াবো। মানে কি, এখন যে আমরা কোশ্চেন সলভ করবো সেগুলো কিসের প্রিলিমস রাউন্ডের কোশ্চেন হবে, কিসের হচ্ছে আরআরবি ক্লার্ক, মানে গ্রামীণ ব্যাংকের যে ক্লার্কের যে পরীক্ষা তার ক্লিয়ার করবো। তারপর আমরা যাবো আইবিপিএস ক্লার্কের এক্সাম, আইবিপিএস ক্লার্কের যে কোশ্চেন সেগুলো সলভ করবো। তারপর আমরা পিও লেভেল যাবো, একদম লাস্টে যাবো আমরা এসবিআই ক্লার্ক, তারপর এসবিআই পিও, দেন আমার আরবিআই। তো এইভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে উঠতে হবে, ঠিক আছে। একদিনে কিন্তু কোনোদিন সম্ভব না এই এক্সাম ক্লিয়ার করা বা এই এক্সামের প্রিপারেশন করা। যারা প্রথম প্রথম করছো তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো আমার অ্যাপ্রোচটা কি, আমি কিভাবে তোমাদের পড়াচ্ছি, আমার ওয়ে অফ থিঙ্কিং কেমন, এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা এখানে মেন দরকার, যেটা তোমরা দেখবে এখানে, সেটা হচ্ছে কি আমার অ্যাপ্রোচটা কি, আমার কোনো বি কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্রোচটা কি আছে। তো চলো তাহলে আর বেশি না বকে আমি, চলো কোশ্চেন স্টার্ট করা যাক। আজকে মূলত আমরা 4টে কোশ্চেন সলভ করবো, এবং এই 4টে কোশ্চেন আমরা দেখবো যে হাউ টু অ্যাটেন্ড কোশ্চেন বা হোয়াট শুড বি ইওর অ্যাপ্রোচ while you are solving this question, ঠিক আছে। এই যে কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ, এটা পরীক্ষায় তোমার 4 মার্কস আসতে পারে, 5 মার্কসও আসতে পারে, এবং 6 মার্কসে কিন্তু এই কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এই যে কোশ্চেন তোমরা দেখছো, এটা তোমার আরআরবি ক্লার্কের প্রিলিমসের কোশ্চেন, ঠিক আছে, আরআরবি ক্লার্কের প্রিলিমসের কোশ্চেন। তো চলো দেখি এই কোশ্চেনগুলো আমরা অ্যাটেন্ড করবো কি করে। আগে কোশ্চেনটা বলতে কি চেয়েছে দেখো ভালো করে, এক মিনিট দাঁড়াও। আগে কোশ্চেনটা বলতে কি চেয়েছে ভালো করে আমরা দেখি। কোশ্চেনটা আমার বলতে কি চেয়েছে, কোশ্চেন আমার কি বলছে দেখো, 8টা ব্যক্তি আছে, কে কে আছে, এ ডি এইচ জে এল পি এস আছে, আর সিটিং ইন এ স্ট্রেট লাইন। সবাই কিসে বসে, স্ট্রেট লাইনে বসে আছে, মানে কোন স্ট্রেট লাইনে বসে আছে, কজন আছে, 1 2 3 4 5 6 7 8 জন আছে, ঠিক আছে। এবং বলছে অল অফ দেম আর ফেসিং টুয়ার্ডস নর্থ, তার মানে কি সবার ডিরেকশন কোন দিকে, সবার হচ্ছে নর্থ ফেসিং, মানে কি নর্থ ফেসিং মানে সবাই কোন দিকে দেখছে, উপরের দিকে দেখছে, ভালো কথা। নর্থ ফেসিং এ সবচেয়ে বেস্ট জিনিস কি হয়, যে তোমারও লেফট যা কোশ্চেনও যে লেফট তাই, তোমারও রাইট যা কোশ্চেন রাইটও কিন্তু তাই। এই ক্ষেত্রে কি আমার কিন্তু কোশ্চেন ভুল হওয়ার পসিবিলিটি বা ভুল হওয়ার চান্স কিন্তু থাকে না, ঠিক আছে। মানে এটা আমাদের ক্ষেত্রে পজিটিভ জিনিস, একটা কোশ্চেন যদি থাকে এটা কোশ্চেনটা আরো ইজি করে দেয়। এবার আমরা কি করবো, সবার আগে অ্যারেঞ্জমেন্ট করে দেবো। যখনই তুমি ব্যাংকিং এর কোশ্চেন পড়াশোনা করার একটা কথা মাথায় রাখবে, তোমরা কিন্তু সবসময় পসিবিলিটি নিয়েই চলতে হবে। তো আমি প্রথমে লিখলাম কেস 1 এবং কেস 2, 100%। তুমি যদি ব্যাংকের এক্সাম দিতে চাইছো আর চাইছো যে একটা সিঙ্গেল লাইনে তুমি একটা কোশ্চেন সলভ করে দেবে, সেটা কিন্তু কোনোদিনই সম্ভব না, স্পেশালি ইন কেস অফ ব্যাংকিং। তার মানে কি আমি স্টার্টিং থেকেই কিন্তু আমার অ্যাপ্রোচ থাকা চাই, যেখানে আমি পসিবিলিটি নিয়ে কিন্তু কোশ্চেন সলভ করবো, ওকে। তো প্রথমেই কটা আঁকবো, 8টা আঁকলাম, 1 2 3 4 5 6 7 8। দ্বিতীয়তে আঁকলাম 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ আঁকলাম। এটা হবে তোমার কেস 1 এর জন্য, এটা হবে তোমার কেস 2 এর জন্য। এবার আমরা কি করবো, এবার আমরা কোশ্চেনে যা হিন্টস গুলো দেওয়া আছে, এবার আমরা দেখবো হিন্টস কি কি দেওয়া আছে, বা আমার কাছে ধাঁধা যেটাকে বলে, ধাঁধাটা কি কি দেওয়া হয়েছে। তো প্রথমে কি বলছে দেখো, ডি সিট সেকেন্ড ফ্রম ওয়ান অফ দি এন্ডস, মানে কি ডি আমার কোথায় আছে, সেকেন্ড পজিশনে আছে, কোথা থেকে, ওয়ান অফ দ্য এন্ডস থেকে, ঠিক আছে। কোনো একটা দিক থেকে, মানে আইদার এই দিক বাঁ দিক থেকে বা ডান দিক থেকে কোনো একটা জায়গায় সেকেন্ড 2 নম্বর স্থানে আছে, ঠিক আছে। সেকেন্ড ফ্রম ওয়ান এন্ড, কোনো একটা এন্ড থেকে আমার সেকেন্ড পজিশনে কি আছে, আমার ডি আছে। তারপরে কি বলছে, অনলি 3% সিট বিটুইন ডি এন্ড পি, তার মানে কি ডি এবং পি এর মাঝখানে কজন আছে, ডি এবং পি এর মাঝখানে কতজন দেখছো, 3জন ব্যক্তি বসে আছে। তার মানে কি ডি এবং পি মাঝখানে 3টে ব্যক্তির গ্যাপ রয়েছে এখানে। তাও বলছে ভি সিট সেকেন্ড টু দি রাইট অফ পি, তার মানে কি পি এর সেকেন্ড রাইটে কি আছে, পি এর সেকেন্ড রাইটে আমার ভি আছে। আমরা কিন্তু এখানে লিখে নিলাম, আলাদা করে লেখার দরকার নেই, যেটাকে তোমরা কমন পাচ্ছ সঙ্গে সঙ্গে লিখে নাও। সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমরা দেখো যে আমি ধাঁধাগুলোকে বা এই যে কোশ্চেনগুলোকে কি করে সাজাচ্ছি, মেন হচ্ছে সাজানো, আর কিছু না। বি সিট সেকেন্ড টু দি রাইট অফ পি, যারা বলে আমরা পারি না কোশ্চেন সলভ করতে পারে না, তার মূলত এটাই কারণ থাকে যে তারা কোশ্চেন প্রথমত বোঝে না, বা তাদের ইংলিশ বুঝতে কোথাও কি সমস্যা হয়, বা অ্যাপ্রোচটা তাদের বুঝতে সমস্যা হয়। দ্বিতীয় জিনিস, তারা এত বেশি কনফিউশনে চলে যাচ্ছে যে আলটিমেট তারা সলভ করতেই পারে না। তো আমি সিম্পল কি করছি, কোশ্চেন পড়ছি আর আমি ডায়াগ্রাম বানাচ্ছি, ব্যাস এটাই হচ্ছে তো অনলি ওয়ে টু সলভ ইওর সিটিং অ্যারেঞ্জমেন্ট এন্ড পাজল কোশ্চেন, দেয়ার ইজ নাথিং এনিথিং এলস, ঠিক আছে। তো তারপরে কি বলছে, as many persons sits to the left of v, এইটার মানে বুঝবে ভালো করে যে as many persons sits to the left of v is to the right of h, তার মানে কি
এইচ এর বাঁ দিকে যতজন থাকবে ততজনই কিন্তু এইচ এর ডান দিকে থাকবে। এইচ এর বাঁ দিকে যদি দুইজন থাকে এইচ এর ডান দিকে দুইজন থাকবে। এইচ এর বাঁ দিকে যদি চারজন থাকে এইচ এর ডান দিকে কিন্তু চারজন থাকবে, মানে কি এইচ এর বাঁ দিকে যতজন থাকবে ততজনই কিন্তু এইচ এর ডান দিকে থাকা চাই। এবার এখানে একটা শব্দ আছে বা একটা ওয়ার্ড লেখা রয়েছে, এটাকে বলে হু। হু কাকে রিপ্রেজেন্ট করবে? হুর আগে যে ব্যক্তি থাকবে সে কিন্তু হু সবসময় তাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। কি বলছে? এইচ ইউর সিট সেকেন্ড টু দি লেফট অফ জে, তার মানে কি এইচ এর প্লেসমেন্ট কি বলেছে? এইচ এর প্লেসমেন্ট বলছে সেকেন্ড টু দি লেফট অফ জে, তার মানে কি জে এর সেকেন্ড লেফটে কে বসেছে? আমার এইচ বসেছে। এইচ ইউর সিট সেকেন্ড টু দি লেফট অফ জে। তারপর বলছে এল সিট থার্ড টু দি লেফট অফ এস, মানে এস এর থার্ড লেফটে কি আছে? এস এর থার্ড লেফটে আমার রয়েছে এল সি থার্ড টু দি লেফট অফ এস, কে বলছে? আমার এল বসেছে। চলো মোটামুটি দেখো যা যা হিন্ট দেওয়া ছিল সেই হিন্টগুলো কিন্তু আমি সাজিয়ে নিলাম। এবং আরেকটা কথা তোমাদের বলে দিই, সাজানোর পর কিন্তু বারবার গিয়ে আমি কোশ্চেন দেখবো না। আমার যে একবার সাজানো হয়ে গেল তারপর আমার যা সলভ করতে হবে, যে ডেটাগুলো বা হিন্টগুলো দেওয়া আছে এই হিন্টকে ইউটিলাইজ করে কিন্তু আমাকে কোশ্চেন সলভ করতে হবে। আমি কিন্তু বারবার আর আমি কোশ্চেন দেখবো না বা কোশ্চেন কিন্তু আমি পড়বো না। যা পড়ার আমার হয়ে গেছে, যা অ্যানালিসিস করার আমার হয়ে গেছে, এবার জাস্ট আমি হিন্টগুলোকে দেখবো এবং কোশ্চেন সলভ আমার করা শুরু করবো, ঠিক আছে? চলো, ওকে চলো। তাহলে সবারই হিন্ট কি দিয়েছে? যে ডি আমার কোন একটা এন্ডের সেকেন্ড প্লেসে বসবে, তার মানে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন ডি আমার এখানেও বসতে পারে এবং অ্যাকর্ডিং টু কোশ্চেন ডি আমার এখানেও বসতে পারে, কারণ দুটোই সেকেন্ড, একটা বাঁ দিক থেকে সেকেন্ড পজিশন আর ডান দিক থেকে সেকেন্ড পজিশন, এবং সবাই কোন দিকে দেখছে? সবাই নর্থ ফেসিং আছে। এই কারণেই দেখো ফার্স্ট স্টেপ থেকেই কিন্তু তোমার পসিবিলিটি ব্যাপারটা এখানে চলে আসে। কি চলে আসে? আমার পসিবিলিটি কেস কিন্তু চলে আসে। এই কারণে কিন্তু প্রথম থেকে আমি একটা কেস নিয়ে নিয়েছি। দ্বিতীয় কি বলছে? ডি এবং পির মাঝখানে কটা গ্যাপ? তিনজনের গ্যাপ, তাহলে 1 2 3, তাহলে পি কোথায় বসলো? তিনটে গ্যাপ ছেড়ে আমার পি আমার এখানে বসলো। এখানে দেখো 1 2 3, তাহলে পি কোথায় বসলো? পি আমার এখানে বসলো। তারপর বলছে পি এর সেকেন্ড লেফটে ভি আছে, সেকেন্ড রাইটে ভি আছে, তাহলে ফার্স্ট সেকেন্ড রাইটে কি ভি এখানে হয়ে গেল। পি এর সেকেন্ড রাইটে ভি মানে ভি কোথায় গেল? ভি আমার এখানে হয়ে গেল। এই হিন্টটা আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার আমার দ্বিতীয় কি বলছে? যে ভি এর বাঁ দিকে যতজন এইচ এর রাইট সাইডে ততজন, তাহলে দেখো ভি এর বাঁ দিকে কতজন? চারজন, তাহলে এইচ এর রাইট সাইডে চারজন হওয়া যাবে। এইচ কোথায় বসবে? এই কন্ডিশনে এইচ এখানে বসবে। এই কন্ডিশনে এইচ কোথায় বসবে? এইচ আমার এখানে বসবে, তাহলে এটা আমার স্যাটিসফাই হয়ে গেল। এবার বলছে দেখো জে এর সেকেন্ড লেফটে আমার এইচ আছে, তাহলে জে কে যদি এখানে প্লেস করি তখন ফার্স্ট লেফট সেকেন্ড লেফট আমি কি কাকে বার করতে পারবো? এইচ কে দিতে পারবো। এই কন্ডিশনে জে কোথায় বসবে? জে আমার এখানে বসবে, তাহলে এটা আমার হয়ে গেল। এবার দেখো নেক্সট যে হিন্টটা বলেছে যে এস এর থার্ড লেফটে এল আছে, এস এর থার্ড লেফটে আমার এল আছে। এবার এস এর থার্ড লেফটে যদি আমাকে এল বসাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্টে আমি কোনো জায়গা নেই যেখানে আমি এস এর থার্ড লেফটে এল বসাতে পারবো। যদি আমি এস এখানে বসাই, থার্ড লেফটে এল বসানোর জায়গা নেই, এস এখানে বসানোর তো জায়গাই নেই, তার মানে কি আমি বসাতে পারবো না। কিন্তু সেকেন্ড কেসে যদি আমি এস কে এখানে বসাই, ফার্স্ট সেকেন্ড থার্ড লেফটে আমি এল কে কোথায় বসালাম? এল কে এখানে বসিয়ে দিলাম। তার মানে এবার কোন এলিমেন্টটা বেঁচে রয়েছে? বেঁচে রয়েছে আমার এ, তাহলে আমার অ্যারেঞ্জমেন্ট কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার সঠিক অ্যারেঞ্জমেন্ট, এইচ ডি জে এল এ পি এস ভি। এবার কোশ্চেন আমাকে কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং পারসন সিট সেকেন্ড টু দি লেফট অফ এস, তার মানে কি এস এর সেকেন্ড লেফটে কে আছে? তাহলে এস এর সেকেন্ড লেফট, ফার্স্ট লেফট সেকেন্ড লেফটে কে আছে? আমার এ আছে। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন সি হয়ে গেল আমার সঠিক উত্তর। তাহলে মানে দেখো এটা কিন্তু খুবই ইজি কোশ্চেন। এই কোশ্চেনে সত্যি বলতে কিন্তু কিচ্ছু নেই, বাট এখানে আমি কি শিখলাম? এখানে আমি শিখলাম যে অ্যাপ্রোচটা কি। এখানে আমি শিখলাম কি করে আমরা কোশ্চেনটা আমি একবারই পড়বো। কোশ্চেন পড়ে মেন হচ্ছে যে হিন্টস গুলো যেটা তৈরি করলাম এই হিন্টস গুলোকে আমি লিখবো, ঠিক আছে, বা ধাঁধাগুলোকে লিখবো। লিখে আমি কোথায় কোথায় বসাতে পারবো প্রথম থেকেই পসিবিলিটি কেস নিয়ে নিলাম। কোথায় কোথায় বসাবো, কিভাবে বসাবো না বসাবো সেটা তোমাদের যখন বললাম তখন তোমাদের এক্সপ্লেন করলাম, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন তাহলে মুভ করা যাক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন একবার তোমরা পড়ো। চলো নেক্সট কোশ্চেন আছে, কি বলছে দেখো। 7টা কোম্পানি আছে, ভালো কথা। কি কি কোম্পানির নাম আছে? পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে, টি আছে, ইউ আছে, ভি আছে, আর এনার্জি মিটিং অন ডিফারেন্ট ডেজ ফ্রম মানডে টু সানডে। তার মানে কি মানডে ধরো কোনো একটা মিটিং হয়েছে, টিউসডে কোনো একটা মিটিং হয়েছে, ওয়েডনেসডে কোনো একটা মিটিং হয়েছে, তো আমাকে সাজাতে হবে যে ভাই কোন কোম্পানির কোন দিন মিটিং হয়েছে। পাতি বাংলা কথা, এটা হচ্ছে কোশ্চেনটা দিতে চাইছে। তার মানে দেখো কোশ্চেনে যে এতটা পার্ট, এই পার্টটা কি ছিল? এই পার্টটাকে বলা ইনস্ট্রাকশন রয়েছে শুধুমাত্র। এই পার্টটা কি? শুধুমাত্র ইনস্ট্রাকশন। এবার আমি তাহলে স্টার্ট করবো কোথা দিয়ে? যেটা আমাকে দেওয়া রয়েছে অলরেডি। সবসময় মাথায় রাখবে যে দিন থেকে স্টার্ট করতে বলেছে আমরা কিন্তু সবসময় সেই দিন দিয়ে স্টার্ট করব। এখানে মানডে টু আমাকে বলেছে সানডে, যদি কোশ্চেন থাকতো যে সানডে টু স্যাটারডে করো আমি সেভাবে লিখতাম যে প্রথমে সানডে লিখবো, তারপর মানডে লিখবো, তারপর টিউসডে, লাস্টে আমি স্যাটারডে লিখলাম। তো এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে কোশ্চেনে কি দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি ডেটটাকে লিখবো বা ডেটাকে লিখবো, স্টার্টিং ডে এবং এন্ড ডে। তো সবার আগে কি লিখবো? এখানে লিখবো সবার আগে লিখবো আমি মানডে। মানডের পর আমার কি হবে? মানডের পর আমার টিউসডে, তারপর আমার কি হবে? ওয়েডনেসডে, তারপর আমার কি থার্সডে, তারপর হচ্ছে আমার ফ্রাইডে,
তারপর আমার স্যাটারডে এবং লাস্টে হচ্ছে আমার সানডে। এবার আমি কি জানি ভাই ব্যাংকের প্রশ্ন মানে কি হবে ভাই, পসিবিলিটি হবে। ব্যাংকের প্রশ্ন মানে কি পসিবিলিটি। আগের থেকে আমি কি করলাম, দাগ টেনে রেখে দিলাম। আগের থেকে আমি কি করলাম ভাই, দাগ টেনে রেখে দিলাম। যখন হোক হোক, দরকার নেই, আমি আগের থেকে দাগ সেফ নিয়ে চলবো। এবার কোশ্চেনে কি বলছে, হিন্ট কি, যে টি অ্যারেঞ্জ দ্য মিটিং আইদার অন ওয়েডনেসডে বা ফ্রাইডে। তার মানে কি টি যে মিটিংটা করছে সেই মিটিংটা আইদার কবে করছে, আইদার সে টি মিটিংটা ওয়েডনেসডে করতে পারে বা ফ্রাইডে করতে পারে। প্রথম থেকে দেখো হিন্ট হয়ে গেল, মানে আমার টি কোথায় কোথায় বসতে পারে, টি আইদার আমার ওয়েডনেসডে বসতে পারে ইয়া তো টি আমার ফ্রাইডে বসবে। তারপর কি বলছে দেখো, বলছে ভি অ্যারেঞ্জ দ্য মিটিং ইমিডিয়েটলি বিফোর টি। তার মানে কি ভি যে মিটিংটা অ্যারেঞ্জ করেছে সেটা কি আর একদম টি এর মাথায় বা টি এর আগে, মানে টি যেদিনকে মিটিং করেছে তার ঠিক একদিন আগে কিন্তু কে করেছে ভাই, আমার ভি করেছে। তাই জন্য দেখো টি এর উপরে আমি ভি কে লিখলাম। তারপর বলছে দেখো দ্য নাম্বার অফ কোম্পানিজ অ্যারেঞ্জিং দ্য মিটিং বিফোর টি। তার মানে কি টি এর আগের জন যত মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ কোম্পানিজ অ্যারেঞ্জিং দ্য মিটিং আফটার পি। তার মানে কি টি এর আগে যদি দুইজন মিটিং অ্যারেঞ্জমেন্ট করে থাকে তাহলে পি এর পর দুইজন হবে, টি এর আগে যদি তিনজন করে থাকে তাহলে পি এর পর তিনজন হবে, ঠিক আছে। তারপর কি বলছে, এস অ্যারেঞ্জ দ্য মিটিং 2 ডেজ বিফোর পি। তার মানে কি পি এর 2 দিন আগে। পি এর সেকেন্ড প্লেসে কি হবে, পি এর সেকেন্ড প্লেসে আমার কি করেছে, পি এর সেকেন্ড প্লেসে আমার এস করেছে। পি এর সেকেন্ড প্লেসে কি করেছে, পি এর সেকেন্ড প্লেসে আমার এস করেছে। তাই জন্য লেখা হয়েছে যে এস অ্যারেঞ্জ দ্য মিটিং 2 ডেজ বিফোর পি। তার মানে কি পি এর সেকেন্ড প্লেস আগে কি করেছে, এস করেছে। এবার এটার মানে হচ্ছে যে মধ্যিখানে একদিনের গ্যাপ থাকবে, তার ঠিক উপরের দিনে কে বসবে, আমার এস বসবে। বলছে কিউ অ্যারেঞ্জ দ্য মিটিং বিফোর আর। এখানে ভালো করে বুঝবে এইখান থেকে এখানে কি লেখা রয়েছে। বলছে কিউ অ্যারেঞ্জ দ্য বিফোর আর। তার মানে কি কিউ অ্যারেঞ্জ দ্য মিটিং, কি বলেছে দেখো, কিউ অ্যারেঞ্জ দ্য মিটিং ইমিডিয়েটলি বিফোর আর। তার মানে কি কিউ যে মিটিংটা হয়েছে সেটা কি আর এর আগে হয়েছে, আর এর আগে কিউ হয়েছে। এবং দ্বিতীয় বলছে বাট আফটার ইউ। তার মানে কি ইউ এর কিউ এর যে মিটিংটা, কিউ এর যে মিটিংটা সেটা কোথায় হয়েছে, মধ্যিখানে হয়েছে। মধ্যিখানে মানে কি আর এর আগে হয়েছে এবং ইউ এর পরে হয়েছে। এবার একটা কথা মাথায় রাখবে যে এটা কিন্তু ইমিডিয়েট কিন্তু বলেনি, যে একদমই আর এর উপরে কিউ হওয়া চাই এবং তার নিচে কিউ আছে, তা কিন্তু বলেনি। মানে মোটামুটি কিউ এর কোনো একটা স্থানে ইউ হবে এবং কিউ এর কোনো একটা স্থান নিচে কিন্তু আমার আর হওয়া চাই, এটা আমার কোশ্চেন বলেছে। ওকে, চলো তাহলে এবার আমি বসানো শুরু করি ফার্স্ট হিন্ট দিয়ে। ফার্স্ট হিন্ট কি বলেছে ভাই, টি আমার ওয়েডনেসডে বা ফ্রাইডেতে হবে। তাহলে টি ভাই এই কন্ডিশনে এখানে হয়ে গেল, টি আমার এই কন্ডিশনে আমার এখানে হয়ে গেল ওয়েডনেসডে বা ফ্রাইডে। এবং তার ইউনিট উপরে কি হবে ভাই, আমার ইউনিট উপরে ভি হবে। তাহলে এখানে আমি ভি কে বসিয়ে দিলাম। যেমন যেমন কোশ্চেন বলে তেমন তেমন সলভ করবো ভাই, আর কোনো গল্পই নেই। এবার নেক্সট হিন্ট কি দিয়েছে, টি এর উপরে যতজন, পি এর তলা ততজন। টি এর উপরে কজন আছে, মানে তিনজন আছে, তাহলে ভি এর উপরে এটা হওয়া উচিত, ভি এর উপরে আমার ততজন হওয়া উচিত। তাহলে দেখো নিচ দিয়ে যদি গ্যাপ থাকে দুটো, তাহলে এখানে দুটো গ্যাপ দিই, তাহলে পি কোথায় হবে, পি আমার এখানে হওয়া উচিত। এই কন্ডিশনে উপরে একটা এখানে একটা, তার মানে পি আমার এখানে হওয়া উচিত, তাই তো, পি আমার এখানে হওয়া উচিত, তাই না। ঠিক আছে, এটা আমার হয়ে গেল। এবার বলছে পি এর সেকেন্ড প্লেস উপরে এস হবে, পি এর সেকেন্ড প্লেস উপরে এস হবে। এবার পি এর সেকেন্ড প্লেস মানে ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস, এখানে আমার এস বসা উচিত, আর এখানে অলরেডি টি বসে, তার মানে এই যে অপশনটা, এই যে কেসটা, এটা কি হয়ে গেল আমার এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, এটা কি হয়ে গেল আমার এলিমিনেট হয়ে গেল। এখানে দেখো পি এর সেকেন্ড প্লেস উপরে এস বসে, তাহলে এস কোথায় বসে গেল, এস আমার এখানে বসে গেল। বেঁচে রয়েছে তিনটে স্থান, এবং তিনটে স্থান বসানোর জন্য সবচেয়ে বড় আমার হিন্ট দেওয়া হয়েছে যে কিউ কোথায় হবে, কিউ আমার কোন একটা জায়গায় হবে, তার উপরে ইউ হয়েছে, তার মানে একদম উপরে কি হবে, ইউ হবে। এখানে কি হবে, আমার কিউ হয়ে গেল, এবং তলায় কি হয়ে গেল, তলায় আমার আর হয়ে গেল। তার মানে আমার অ্যারেঞ্জমেন্ট কি হলো, প্রথমে এস হবে, ইউ হবে, পি হবে, ভি হবে, টি হবে, কিউ হবে, আর হবে। এটা হয়ে গেল আমার আলটিমেটলি অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, বলছে which of the following company arranged the meeting on Friday। তাহলে ফ্রাইডেতে কোন কোম্পানি করেছে, ফ্রাইডেতে আমার টি করেছে। টি তে কিসে আছে, টি আমার অপশন সি তে আছে। টি আমার কিসে আছে, টি আমার অপশন সি তে আছে। এবার দেখো অনেকেই ভাবতে পারো স্যার অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। দেখো এই জিনিসটা যখন টাইমের সাথে সাথে তুমি সলভ করবে, এগুলো কিন্তু এরকমই টাইম লাগে, বা এর থেকেও কম টাইমে কিন্তু সলভ হয়। নেহাত আমাকে তোমাদের এক্সপ্লেন করতে হচ্ছে, সেই কারণে আমার টাইমটা লাগছে। বাট তোমাদেরও কিন্তু যখন তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তোমারও কিন্তু এরকম স্পিডেই কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে, এরপর লাস্ট একটা কোশ্চেন হোমওয়ার্ক দেবো, আশা করো যারা যারা দেখবে তারা করবে। এরপর থেকে কিন্তু আমি ইচ্ছা আছে যে আমার লাইভ ক্লাস করানো। আজকে কিছু কারণে লাইভ ক্লাসে একটু সমস্যা ছিল, যেই কারণে তোমাদের যে ক্লাসটা সেটা আমি রেকর্ডেড দিচ্ছি। ঠিক আছে, তোমাদের আজকে আমি চারটে কোশ্চেন টোটাল রয়েছে, একটা দুটো তিনটে চারটে কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন হয়ে গেছে, সেকেন্ড কোশ্চেন হয়ে গেছে, থার্ড কোশ্চেন তোমাদের করাবো, এবং ফোর্থ কোশ্চেনে তোমাদের হোমওয়ার্ক দেবো। বাড়িতে তোমরা হোমওয়ার্ক করবে, এবং কমেন্ট সেকশনে যখন ভিডিওটা আসবে কমেন্টে কিন্তু লিখে জানাবে যে এটার উত্তর কি হবে। ঠিক আছে, উত্তরটা কি হবে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। খুবই সহজ কোশ্চেন। এবং এবার থেকে ডেলি বেসিসে ব্যাংক ওরিয়েন্টেড ক্লাস হবে, যেখানে তোমাদের আমরা রিজনিং করাবো এবং তোমাদের ম্যাথস পার্টটা আমি করাবো। ম্যাথস এবং রিজনিং কিন্তু আমি তোমাদের করাবো। ঠিক আছে,
ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে কিন্তু, এবং তোমাদের অনেক সময় ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসও কিন্তু আমি তোমাদের পড়াবো, বাট সেটা দেরি আছে, এক্সাম আসতে দেরি আছে। তারাই কি আমাদেরকে যদি যেতে হয় 2025 সালে ব্যাংকিং এক্সাম, আমাদের কিন্তু প্রিপারেশন করতে হবে। এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি যে আজ অবধি ব্যাংকিং এর এরকম ভাবে বাংলায় কেউ নেই, ঠিক আছে? বাংলায় আরেকজন যে আছে সে হচ্ছে আমি অনলি, সেটা আমি অন্য একটা ইউটিউব চ্যানেলে পড়াই অলরেডি, ঠিক আছে? তো তোমরা যদি আমার ক্লাস দেখতে চাও, আমি কিন্তু অলরেডি একটা জায়গায় কর্মরত আছি একটা ইউটিউব চ্যানেলে, সেখানে আমি কিন্তু একমাত্র আমি বাংলাতে আছি যে কিন্তু তোমাদের ব্যাংকিং লেভেলে ক্লাস করায় রেগুলার বেসিসে ইউটিউবে, ঠিক আছে? তো দু জায়গাতেই যেখানে তোমার যাকেই দেখো না কেন সেটা কিন্তু আমি ওখানে, ওকে? তো চলো এই কোশ্চেনটা দেখা যাক, এই কোশ্চেনটা দেখা যাক আমরা কি করে সলভ করবো। বলছে দেখো কি বলছে ভালো করে বুঝবে, যে এটাও কি, এটা আমার লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা কি বলা হয়? লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা কি হচ্ছে? লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? আগের যে কোশ্চেনটা তোমরা করলে, আগের যে কোশ্চেন তোমরা করলে, এটাকে বলা হয় তোমার ডে বেস পাজল। এটা কি বলা হয়? ডে বেসড পাজল। এটাকে বলে ডে বেস পাজল। এটা একটা পাজলের কোশ্চেন, ঠিক আছে? দ্বিতীয় লাস্ট যেটা করলে এটা হচ্ছে, ফার্স্টে যেটা করলে এটা হচ্ছে তোমার লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, বাট এখানে সবাই কোন দিকে দেখছে? নর্থ ফেসিং। আর এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে তোমার সাউথ ফেসিং, মানে সব যে ব্যক্তিগুলো আছে তারা কোন দিকে দেখছে? সবাই সাউথে দেখছে। সবাই কোথায় দেখছে? সবাই আমার সাউথে দেখছে, ঠিক আছে? তো চলো আগে অ্যারেঞ্জমেন্টটা বানাই। দুটো দাগ টানলাম, এটা একটা দাগ, এটা একটা দাগ টানলাম। 100% এখানে কি হবে? কেসেস থাকবেই, ঠিক আছে? তো কয়জন হবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ঠিক আছে? আটটা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ওকে? আটটা হয়ে গেল। এটা আমার কি? এটা আমার কেস ওয়ান। এটা আমার কি? এটা আমার কেস টু, ঠিক আছে? কেস ওয়ান কেস টু আমার আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমি কি শুরু করবো? এবার আমি হিন্ট লেখা শুরু করবো। বলছে টি স্ট্যান্ড ফর টু দি রাইট অফ পি, তার মানে কি পি এর ফোর্থ রাইটে আমার কি আছে? পি এর ফোর্থ রাইটে আমার টি আছে। টি স্ট্যান্ডস ফর দি রাইট অফ পি। এবার বলছে যে পি আইদার অফ देम স্ট্যান্ডস এট দ্য এন্ড অফ দ্য, তার মানে কি পি বা টি এর মধ্যে কোনো একটা ব্যক্তি আছে। এখানে কিন্তু আইদার আছে, আইদার মানে কি কোনো একজন। কোশ্চেন এখানে ভালো করে বুঝবে যে কোশ্চেন ভাই বলতে কি চেয়েছে, ঠিক আছে? নর্মাল ইংলিশে লেখা, ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে গেলে তোমায় কিন্তু ইংলিশও স্ট্রং হতে হবে, ঠিক আছে? ইংলিশও কিন্তু স্ট্রং হতে হবে। তো এখানে যেটা বলেছে, যে এখানে কোশ্চেন যেটা বলছে যে পি স্ট্যান্ডস ফর দি রাইট অফ পি, এখান তো বুঝে গেছো যে পি এর ফোর্থ রাইটে আমার টি হবে। এবং দ্বিতীয় যে হিন্টটা বলেছে যে আইদার অফ দেম, মানে দুজনের মধ্যে কোনো একজন এন্ড অফ দ্য রোতে বসে আছে, মানে দুজনের মধ্যে কেউ, মানে আইদার পি কোনো এন্ড অফ দ্য রোতে থাকতে পারে, ইয়াটো টি আমার এন্ড অফ দ্য রোতে থাকতে পারে, ঠিক আছে? ওকে? তারপরে বলছে অ্যাজ মেনি পারসন স্ট্যান্ড টু দি লেফট অফ পি, মানে কি পি এর বাঁ দিকে যতজন ইজ সেম অ্যাজ টু দি রাইট অফ ও, ততজনই কিন্তু ও এর রাইট সাইডে আছে। পি এর বাঁ দিকে যতজন ততজন কিন্তু ও এর রাইট সাইডে আছে। এবার দেখো কি বলছে, অনলি টু পারসন স্ট্যান্ড বিটুইন পি এন্ড এন, পি এবং এন এর মাঝখানে অনলি টু পারসন স্ট্যান্ড বিটুইন পি এন্ড এন, মানে পি এবং এন এর মাঝখানে কজন আছে? দুইজন আছে। এবং বলছে এন হু ডাজ নট স্ট্যান্ড এট দ্য এন্ড অফ দ্য, তার মানে কি এন যেটা আছে, এন আমার এন্ডে বসবে না, এন আমার এন্ডে বসবে না। দেখো আমি কি করছি, সিম্পলি কোশ্চেন দেখছি, কোশ্চেন দেখে কি করছি, ডেটাকে আমি লিখছি, ডায়াগ্রামেটিক্যালি লিখছি, এবং লিখে আমি কি করবো? এবার সলভ করার জন্য টাইমে সলভ করবো। তারপর আমি কি বলছি দেখো, কিউ স্ট্যান্ড সেকেন্ড টু দি লেফট অফ এন, এবং এন এর সেকেন্ড লেফটে কে আছে? এন এর সেকেন্ড লেফটে আমার কিউ আছে, এন এর সেকেন্ড লেফটে কে আছে? আমার কিউ আছে। এবার বলছে আর স্ট্যান্ড টু দি ইমিডিয়েট রাইট অফ এম, তার মানে কি এম এর ইমিডিয়েট রাইট, এম এর ফার্স্ট রাইটে কে আছে? আমার আর আছে। এম এর ফার্স্ট রাইটে কে আছে? আমার আর আছে, ঠিক আছে? ওকে? তো এই জিনিসটা তোমার তাহলে কি, আমরা কোশ্চেনটা একবার পড়ে নিলাম, কোশ্চেনটা পড়ে যা যা হিন্ট লেখা ছিল আমরা হিন্টকে ভাই লিখে নিলাম। এবার আমি জাস্ট কি করব? সলভ করা শুরু করব। এবার এখানে যে স্টার্টিং এলিমেন্টটা না, মেন গল্প কিন্তু এই এলিমেন্টে, যে এখানে কনসেপ্টটা বুঝতে পারে সে কিন্তু এই কোশ্চেনটা সে আরামসে সলভ করতে পারবে। মেন তোমার কনসেপ্ট এই জায়গাটায় লাইক হচ্ছে। কি লাইক হচ্ছে? এখানে দেখো প্রথম কথা কি, সবাই কোন দিকে দেখছে? সবাই সাউথ দেখছে। এখানে কোশ্চেনে দেওয়া হয়েছে সবাই কোন দিকে ফেসিং? এভরিবডি ইজ ফেসিং দ্য সাউথ ডিরেকশন, এভরিবডি ফেসিং দ্য সাউথ ডিরেকশন, ওকে? তাহলে সাউথ ডিরেকশনে কি হয়? যখনই সাউথ মানে কি, তোমার যেটা লেফট সেটা কোশ্চেনে রাইট হয়ে গেল, তোমার যেটা রাইট সেটা কোশ্চেন আমার লেফট হয়ে গেল। শুধুমাত্র কিন্তু রাইট এবং লেফটের পরিবর্তন হয়ে যায়, এবং এই পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু ভুল অনেক বেশি হয়ে যায়। তো সেটা কিন্তু করলে আমার চলবে না। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? ঠিক আছে, ক্লিয়ার সবাই এখানে? তো চলো এবার আমরা কি করব, এখানে কোশ্চেনে বলছে যে পি বা টি এর মাঝখানে কোনো একজন, বা পি বা টির মধ্যখানে কোনো একজন, মানে পি বা টির মধ্যে কোনো একজন কিন্তু এন্ডে বসে আছে। এবার পি কে যদি ভাই আমি এই এন্ডে দিই এবং সাউথ ফেসিং, তাহলে ফোর্থ রাইটে টি করার জন্য টি কে আমার এদিকে করতে হবে, বাট এদিকে তো কোনো জায়গা নেই। তার মানে কি পি কে আমি যদি এখানে করতে পারি, যদি পি আমার এখানে ফার্স্ট সেকেন্ড, ফোর্থ রাইট কোথায় হবে? ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তাহলে দেখো মধ্যখানে তিনটে গ্যাপ দিয়ে কি হবে? টি আমার এখানে হয়ে গেল, টি আমার এখানে হয়ে গেল।
যদি এই কন্ডিশনে দেখো পি কে আমি এখানে বসাতে পারবো, পি কে বসাতে পারবো না, অলরেডি এখানে হয়ে গেছে। এবং আমাকে টি কেও বসিয়ে চেক করতে, যদি আমার টি এখানে বসে, যদি আমার টি এখানে বসে, তার মানে কি পি কে আমাকে কোথায় হতে হবে, পি কে আমাকে এখানে হতে হবে। যদি পি এখানে হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ রাইটে কি হয়ে গেল আমার, টি হয়ে গেল। তার মানে এই কন্ডিশনে কিন্তু এই স্টেটমেন্টটা স্যাটিসফাই করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে বুঝতে হবে আস্তে আস্তে। আমি কিন্তু 10 জিনিসের জন্য 10টা ডায়াগ্রাম বানাবো না, কিছু এলিমিনেশন আমাকে মাইন্ডও করতে হবে, কিছু এলিমিনেশনের ক্ষেত্রে আমাকে কমন সেন্সও কিন্তু ব্যবহার করতে হবে। এবার বলছে পি এর বাঁ দিকে যতজন, ও এর ডান দিকে ততজন। এখানে বাঁ দিকে কতজন আছে ভাই, 3 জন। তাহলে ও এর ডান দিকে আমার 3 জন হওয়া আছে, তাহলে ও কোথায় বসবে, ও আমার এখানে বসবে। ক্লিয়ার? দ্বিতীয়, এখানে দেখো পি আমার এই এন্ডে আছে, তাহলে ও কোথায় হবে, ও আমার এই এন্ডে হয়ে গেল। চলো এটা আমার ক্লিয়ার। দ্বিতীয় বলছে দেখো পি এবং এন এর মাঝখানে দুটো গ্যাপ, এবং এন কিন্তু কোনো একটা এন্ডে বসবে না। এবার যদি দুটো গ্যাপ দিয়ে এন কে আমি এখানে বসাই, তাহলে এন আমার এন্ড হয়ে যাচ্ছে, তাহলে এন আমার এখানে বসবে না। তাহলে এখানে দুটো গ্যাপ দিয়ে আমি এন কে কোথায় বসাবো, এন কে ভাই আমি এখানে বসাবো। এই কন্ডিশনে দুটো গ্যাপ দিয়ে এন কে একমাত্র এখানেই বসতে পারবেন, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে গেল। দ্বিতীয় বলছে দেখো এন এর সেকেন্ড লেফটে কিউ হওয়া চাই, এন এর সেকেন্ড লেফটে কিউ, সবাই সাউথ ফেসিং, তার মানে লেফট সাইড কোনটা হবে, এটা হবে লেফট সাইড। এন এর ফার্স্ট লেফট সেকেন্ড লেফট, তাহলে কিউ কোথায় বসে গেল, কিউ আমার এখানে বসে গেল। ক্লিয়ার? এখানে যদি আমি সেকেন্ড লেফট করতে যাই, সেকেন্ড লেফট প্লেস করার কিন্তু আমার জায়গা নেই, তার মানে কেস 1টা কি হলো, কেস 1 আমার এলিমিনেট হয়ে গেল, গল্প শেষ কেস 1 এর। কেস 1 এর আমার গল্প শেষ। ওকে। তো এবং লাস্ট হিন্ট কি দিয়েছে, যে এম এর রাইট সাইডে আর আছে, মানে এম এর ইমিডিয়েট রাইটে আর আছে। যদি আমার এম এখানে প্লেস হয়, তাহলে ইমিডিয়েট রাইটে আর কোথায় হবে, আর আমার এখানে হবে। যদি আমার এম হয়, এম এর ইমিডিয়েট রাইটে আর কোথায় হবে, এখানে হবে। কেন, সবাই কোন দিকে আছে, সবাই আমার সাউথ ফেসিং আছে। এবার আমাকে বেঁচে রয়েছে কোন এলিমেন্ট, এম হয়ে গেছে আমার, এন হয়ে গেছে আমার, ও হয়ে গেছে আমার, পি হয়ে গেছে আমার, কিউ, কিউ হয়ে গেছে, আরও হয়ে গেছে আমার এস। তার মানে কি বেঁচে রয়েছে কি, এস বেঁচে। তাহলে এস কোথায় বসলো, এস আমার এখানে বসে গেলো। তোমার যে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট সাউথ ফেসিং এ যখন, তাহলে সঠিক উত্তর মানে সিকোয়েন্স, যেটা সিকোয়েন্স তোমার এটা হয়ে গেল। এবার কোশ্চেনে কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং পারসন স্ট্যান্ড এট দ্য লেফট অফ দ্য রো, তার মানে কি রো এর বাঁ দিকে কে আছে। এবার দেখো সবাই কিন্তু সাউথ ফেসিং, তার মানে বাঁ দিক কোনটা, এইটা তোমার হবে লেফট সাইড, নাকি এইটা, এটা কিন্তু লেফট সাইড হবে না। এটা লেফট সাইড হতো যদি এটা নরমাল মানে নর্থ ফেসিং হতো, বাট এখানে সবাই কি সাউথ ফেসিং। তাহলে সাউথ ফেসিং এর ক্ষেত্রে কি রো এর লেফট সাইডটা কোনটা হবে, এটা হবে রো এর লেফট সাইড। এবার দেখো ডাইরেক্টলি আমার উত্তর কি হবে, পি হবে উত্তর, বাট পি কি দেয়া আছে, পি আমার উত্তরে দেয়া নেই। পি আমার কিন্তু ডাইরেক্টলি দেওয়া নেই, বা এখানে দেখো জিনিস লেখা রয়েছে, দা ওয়ান হু স্ট্যান্ডস ইমিডিয়েট লেফট অফ কিউ, মানে কি কিউ এর ইমিডিয়েট লেফটে কি আছে, একদম কিউ ইমিডিয়েট লেফটে কি আছে, পি আছে। তাহলে সঠিক উত্তর কি হলো, সঠিক উত্তর হয়ে গেল আমার অপশন বি, সঠিক উত্তর কি হয়ে গেল আমার অপশন বি। তো এরকম যে কোশ্চেনগুলো তুমি দেখছো আরআরবি ক্লার্কের, মানে গ্রামীণ ব্যাংকের ব্যাংকিং এর ক্ষেত্রে তোমরা আইবিপিএস এর যে, যদি তোমরা আইবিপিএস এর আরআরবি এক্সাম দাও, ঠিক আছে, মানে গ্রামীণ ব্যাংকের যে এক্সাম দাও, সেইখানে প্রিলিমসে, সেখানে প্রিলিমসে যা আমি কোশ্চেন পড়াচ্ছি, যা কোশ্চেন পড়াচ্ছি না কেন, এই কোশ্চেনই আসবে, ঠিক আছে? এই কোশ্চেনই 100% গ্যারান্টি, এই কোশ্চেনই তোমার আসবে, ঠিক আছে? এবার কি এই কোশ্চেনটা তোমাদের আমি দিলাম হোমওয়ার্কে, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করে বলবে। এবং যদি ভিডিওতে রিচ ভালো থাকে, রিচ যদি ভালো থাকে, ঠিক আছে, তাহলে আমি ভিডিওটাকে আস্তে আস্তে লাইভ ক্লাসে পরিণত করব। তো মোটামুটি আমার যে ক্লাস, সেই ক্লাসটা কিন্তু রাত্রিবেলাই থাকবে, ঠিক আছে, কোনো ভি টাইম হতে পারে, অলরেডি আমি তোমাদের জানিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আজকের জন্য আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, স্টাডি উইথ অর্ণবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদেরকে জানাও। তার কারণ কি, এই লেভেলের ক্লাস, এই লেভেলের ক্লাস কিন্তু শুধুমাত্র এই ব্যক্তি ইউটিউবে দিতে পারে, শুধুমাত্র কিন্তু এই ব্যক্তি কিন্তু ইউটিউবে দিতে পারছে, ঠিক আছে, বাংলাতে। স্পেশালি হচ্ছে বাংলাতে বেঙ্গলি টিচার, বাংলাতে দিচ্ছি, এবং তার উপর কি বেঙ্গলি টিচার, আর কিন্তু কেউ মার্কেটে নেই, ঠিক আছে, যে আছে সেও কিন্তু আমি, ঠিক আছে। চলো, তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তো আপাতত আমরা যেটা চলবে, একটা সিকোয়েন্স চলবে, যেখানে আমরা স্পেশাল কিছু রিজনিং এর সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজেলের কোশ্চেন কিন্তু আমরা সলভ করবো। তো চলো টাটা, আশা করবো ভালো করে প্রিপারেশন করো। এই বছর কিন্তু 2025-এ তোমাদের যে এক্সাম, যে কোনো একটা ব্যাংকিং এক্সাম কিন্তু লেগে যাবে, বা তোমাদের এসএসসি বলো, রেল বলো, বা যাই বলো না কেন, যখন তুমি